হেফাজতে ইসলামের সমাবেশে কি ঘটনা ঘটেছে ভুলে গেছেন নাকি আপনারা? সেই দিন অন্যায় ভাবে আজকে বেনজির আহমেদ তখন ঢাকা সিটি কর্পোরেশনের মেট্রোপলিটন ডিএমপি কমিশনার রাতের অন্ধকারে নির্বিচারে গুলি করে অসংখ্য মানুষকে সেদিন হত্যা করা হয়েছিল। সে আমাদের মাদ্রাসার সব শিশু তরুণ কিশোর বালকদেরকে হাফেজ আলেম উলেমাদেরকে সেইভাবে হত্যা করা হয়েছিল। যে এই দেশে তখন লুণ্ঠন দুর্বৃত্তায়ন চুরি আবার একইভাবে চলেছে। শুধু তাই নয় বন্ধুগণ, বিরোধী মতকে দমন করা, কোনো প্রতিপক্ষ থাকবে না, ভিন্ন মতকেও কোয়েশ্চেন করবে না, এই চিন্তায় তখনও তারা ছিল বলেই সেদিনও যারা বিরোধী পক্ষ ছিল তখনকার দিন জাসাদ বাম রাজনীতিবিদগুলো রাজনৈতিক দলগুলো তাদেরকে নির্মমভাবে সেদিন তারা হত্যা করেছে। এবং এই রাজনৈতিক দমন পীড়ন করার জন্য সে নতুন একটা বাহিনী তৈরি করা হয়েছিল। বাহিনীর নাম ছিল রক্ষী বাহিনী। এটা আমরা অনেকেই ভুলে গেছি, মনে করি না। সে রক্ষী বাহিনীর অত্যাচার এই এখন যেমন আপনারা পুলিশ বাহিনীর আপনার র্যাবের অত্যাচার সহ্য করছেন তার চাইতেও ভয়াবহ ছিল। তার একটা নমুনা আমি দেবো আপনাদেরকে, যে সেই সময়ে আপনার এই বিরোধী পক্ষ যারা ছিল বা বাম রাজনীতি যারা করতো তাদেরকে তারা হত্যা করতো, দমন করতো। এটা সম্ভবত ঝিনাইদার একটা জায়গায় বাম রাজনীতি করতো এক ছেলে, তাকে ধরার জন্য রক্ষী বাহিনী সেখানে গেছে সেই গ্রামে গিয়ে, যখন ছেলেকে পায়নি তখন তার বাবাকে ধরে নিয়ে এসছে। তাদের বাবাকে বলছে তোমার ছেলেকে এই মুহূর্তে এখানে হাজির করো। তো তিনি বলছেন ছেলে তো আমার থেকে থাকে না, সে তো বাইরে বাইরে থাকে, আমার বাসায় আসে না। তারপরে ওই ছেলেকে ধরে নিয়ে এসেছে, যেভাবেই হোক ধরে নিয়ে আসার পরে সেই ছেলেকে তার বাবাকে বলেছে তার ওই ছেলেকে নিজের হাতে কোড়াল দিয়ে তার কল্লা কাটতে, না তাই করেছে। এবং তারপরে ওই বাবাকে বাধ্য করেছে যে তার কুড়াল দিয়ে তার কল্লা কাটতে, আর সেই কল্লা দিয়ে তারা ফুটবল খেলেছে। এটা কথাটা আমার না, কথাটা আপনি ইতিহাসে পাবেন, বইয়ের মধ্যে পাবেন। আর একজন মহিলা কমিউনিস্ট নেত্রী শান্তি সেন, তিনি যশোরের অধিকার একজন, খুলনা বোধহয় সম্ভবত, সেদিকার নেত্রী শান্তি সেনের স্ত্রী, তার বৌমা এবং হানুফা বেগম নামে আরেকজন নেত্রী যিনি তখন আওয়ামী বিরোধী রাজনীতি করতেন, তাদেরকে তুলে নিয়ে এসে তাদেরকে 21 দিন যাবৎ নির্মম অন্যায় অত্যাচার করেছে। অত্যাচার করার পরে এমনকি তাদেরকে বস্তার মধ্যে ঢুকিয়ে চুবিয়ে পুকুরে চুবিয়েছে, তারপর তাদেরকে কারাগারে পাঠিয়েছে। সেই কারাগার থেকে আমাদের মওদুদ আহমেদ সাহেব, ব্যারিস্টার মওদুদ আহমেদ সাহেব, তিনি তখন হেভিয়াস কর্পাস করে তাকে বিচারকদের সামনে নিয়ে আসেন। বিচারক ছিলেন তখন দেবেশ ভট্টাচার্য, আমাদের এই দেবপ্রিয় ভট্টাচার্যের বাবা। তিনি ওই এজলাসে বসেই তাদের কথা শুনলেন, খাস এজলাসে গিয়ে তাদের পরীক্ষা করলেন, তারপরে ফিরে এসে তিনি বলেন যে এই মুহূর্তে এখান থেকে তাদেরকে মুক্তি দেওয়া হলো, তাদেরকে দেশ বাসায় তারা ফিরে যাবে। তখন সেই মহিলা সেই বিবৃতি দিয়েছিলেন যে কি অন্যায় অত্যাচার নির্মম তাদের উপর করা হয়েছে। এটা ছিল, আমি দুটা ঘটনা বললাম। সারা বাংলাদেশে তখন তারা এই ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছিল। তখনও গুম হতো, তখনও খুন হতো, তখনও আপনার এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করেছে। বন্ধু, তখন সহজে কেউ আল্লাহর নাম নিতে পারত না, এটা বাস্তব কথা। তখনও একই অবস্থা ছিল যে যদি কেউ ধর্ম ইসলাম ধর্মের কথা বলে তারপরে সেইভাবে একইভাবে তাদেরকে নির্যাতন নেমে আসতো। আজকে দেখেন এতদিন পরে ঠিক একই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। কি দেখতে পাচ্ছেন? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি সংবিধানের প্রথম বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করেছিলেন, যিনি আল্লাহর উপর অবিচল আস্থা বিশ্বাস সংযোজন করেছিলেন, এরা ওই আল্লাহর উপর অবিচল আস্থা বিশ্বাস কেটে দিয়ে শুধু ভয়ে বিসমিল্লাহটা রেখে দিয়েছে। বাকি সমস্তগুলো কেটে সমস্ত এই দেশের সংখ্যা গরিষ্ঠ ধর্মীয় সম্প্রদায় তাদের ইচ্ছার বিরুদ্ধে সমস্ত কাজগুলো করেছে। আপনারা ভুলে গেছেন খেলাফে হেফাজতে ইসলাম না, হেফাজতে ইসলামের সমাবেশে কি ঘটনা ঘটেছে
ভুলে গেছেন নাকি আপনারা? সেই দিন অন্যায়ভাবে আজকে এই বেনজির আহমেদ তখন ঢাকা সিটি কর্পোরেশনের মেট্রোপলিটন ডিএমপি কমিশনার, রাতের অন্ধকারে নির্বিচারে গুলি করে অসংখ্য মানুষকে সেদিন হত্যা করা হয়েছিল। সে আমাদের মাদ্রাসার সব শিশু, তরুণ, কিশোর বালকদেরকে, হাফেজ আলেম উলেমাদেরকে সেইভাবে হত্যা করা হয়েছিল। এখন দাড়ি টুপি রাখতে অনেকেই ভয় পায় যে যদি আবার তাকে ওই জঙ্গি 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 নাম দিয়ে দেয়, এবং এটা করেছে এইভাবে আপনার জঙ্গি নাম দিয়ে অনেক মানুষকে তারা কারাগারে নিক্ষেপ করেছে। তারা মৌলানা মমিনুল হক সাহেব সহ আরো অনেক মৌলানাকে তারা কারাগারে নিক্ষেপ করেছে। কারাগারে তারা অনেকেই এখনো আছে। অপরাধ যে তারা সত্য কথা বলছে, অপরাধ তারা আল্লাহর কথা বলে, অপরাধ যারা দেশে একটা সত্যের সরকার প্রতিষ্ঠা হোক, রাষ্ট্র তৈরি হোক, এটাই তারা চায়। প্রিয় বন্ধুগণ, অল্প সময়ের মধ্যে এত কিছু বর্ণনা করা সম্ভব না। একটা কথাই শুধু বলতে চাই যে 1971 থেকে 75 পর্যন্ত তারা রাষ্ট্র ক্ষমতায় ছিল। তখনও তারা একইভাবে অন্যায়, অত্যাচার, নির্যাতন করেছে। তখনও তাদের দুঃশাসনের ফলে অর্থনীতি ধ্বংস হয়ে গেছে। তখনও আইনের শাসন বিনষ্ট করেছে এবং অন্যায়, অত্যাচার করেছে বিরোধী দলের উপরে। বাম রাজনীতি আরো বেশি করে তারা চেষ্টা করেছে সেটার যুদ্ধ করতে, কোনো কিছু নিয়ন্ত্রণ করতে না পারে তারা আবার নতুন ভাবে বিশেষ ক্ষমতা আইন, সবশেষে মাঝখানে আপনার জরুরি অবস্থা ঘোষণা করেছে। জরুরি অবস্থা ঘোষণা করে তখনও যেটাকে নিয়ন্ত্রণ করতে পারেনি, তখন তারা এক দলীয় শাসন ব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠা করেছে। সেই বাকশাল প্রতিষ্ঠা করে তারা সমস্ত রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করে দিয়েছিল, সমস্ত পত্রিকা বন্ধ করে দিয়েছিল, শুধুমাত্র 4টা পত্রিকা চলবে তাদের নিয়ন্ত্রণে, আর সব মানুষকে বাকশালে যোগ দিতে হবে, এমনকি সরকারি কর্মকর্তা কর্মচারী সম্পর্কে। আল্লাহর হুকুম তো আছে, আল্লাহর একটা বিচার আছে না, বেশি দিন থাকে না। কিছুদিন পরেই রাজনৈতিক পট পরিবর্তনের পরে এই মহান নেতা বাংলাদেশের ভাগ্য যিনি পরিবর্তন করতে শুরু করেছিলেন, যিনি নতুন করে পথ দেখেছিলেন, আশা জাগিয়েছিলেন, সেই মানুষের নেতৃত্বে নতুন করে বাংলাদেশের মানুষ বাঁচার একটা একটা ছুতা খুঁজে পেল। শহীদ প্রেসিডেন্ট রহমান ওই একদলীয় শাসন ব্যবস্থা বাতিল করে বহুদলীয় শাসন ব্যবস্থাটা নিয়ে এসেছিলেন। তিনি জনগণের যে কথা বলার স্বাধীনতা, সেই স্বাধীনতাকে নিশ্চিত করেছিলেন। আপনারাই বলেছেন, আলেম উলামাদের তিনি বিশেষভাবে সম্মানিত করেছিলেন বঙ্গভবনে এবং বিভিন্নভাবে দেশের মধ্যে, এবং তিনি ধর্মীয় মূল্যবোধকে গুরুত্ব দিয়েছেন। বারবার করে বলেছেন যে আমাদের এখানে এই দেশের মানুষ, সংখ্যাগরিষ্ঠ মানুষ হচ্ছে মুসলমান, তাদের যে ইমান আকিদা, তাদের যে কৃষ্টি, তাদের যে ধ্যান ধারণা, সেগুলি কখনো অসম্মান করা যাবে না। এই কারণে তিনি ওই আল্লাহর উপর অবিচল আস্থা, বিশ্বাস থেকে সংযোজন করেছিলেন। আমাদের একটা কথা মনে রাখতে হবে যে তিনি যে নতুন জাতীয়তাবাদের যে তত্ত্ব, যে দর্শনটি নিয়ে এসেছিলেন, বাংলাদেশি জাতীয়তাবাদ, এটা কেন এনেছিলেন? কারণ এর আগে তারা বলতেন বাঙালি জাতীয়তাবাদ। বাঙালি জাতীয়তাবাদ বলে শুধুমাত্র বাংলা ভাষায় যারা কথা বলে তাদেরকে বোঝায়। তারা এই দেশে তো বাংলা ভাষা ছাড়া ওরা অনেকে কথাবার্তা বলেন, অন্যান্য জাতি সত্তা আছে, আপনার চাকমা মারমার তারা আছে, তাই না? এখন পশ্চিম বাংলায় যারা আপনার বাংলায় কথা বলে তারা কি হবে, কোন দেশের হবে? আসামে যারা বাংলা ভাষায় কথা বলে তারা কোথায় যাবে? ত্রিপুরায় যারা বাংলা ভাষায় কথা বলে তারা কোন দিকে যাবে? এই সব মিলিয়ে সেদিন তিনি নতুন একটা দর্শন সামনে নিয়ে এসেছিলেন। সেই দর্শন হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদ। সব বাদ দিতে পেরেছে, কিন্তু বাংলাদেশি জাতীয়তাবাদটা বাদ দিতে পারে নাই। ওটা কিন্তু পাসপোর্টের মধ্যে লেখা হয়, ন্যাশনালিটি বাংলাদেশি ন্যাশনালিটি, তাই না? আজকে এই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের যে অবদান, সে অবদানটা একটা ছিল সমস্ত কাঠামোগত পরিবর্তন। তিনি একদিকে একদলীয় শাসন বাকশালকে পরিবর্তন করে রাজনৈতিক যে পরিবর্তন আনলেন, সেটা হচ্ছে বহুদলীয় গণতন্ত্রের। বহুদলীয় গণতন্ত্র বুঝতে হবে, আমি বেশি কথা বলবো না, শুধু দু একটা কথা বলতে চাই যেটা আমাদের বোঝা দরকার। বহুদলীয় গণতন্ত্রটা হচ্ছে যে বিভিন্ন মত থাকবে, দল থাকবে, বিভিন্ন
মতবাদ থাকবে, এগুলোকে প্রস্ফুটিত করতে হবে। তারা তাদের মতো করে ফুটবে, সৌরভ ছড়াবে, যেটাকে তিনি বলতেন এই সৌরভের মধ্য দিয়ে একটা ধারণা আসবে, সেটা বাংলাদেশের জাতীয়তাবাদের ধারণা। এই যে আপনার একটা ঐক্যের রাজনীতি, এইটা তিনি তার চালু করেছিলেন। পলিটিক্যাল স্ট্রাকচারটা তিনি এইভাবে বদলে দেওয়ার চেষ্টা করেছিলেন। মানুষের মধ্যে আবার সেই আকাঙ্ক্ষা ফিরে এসেছিল, আবার মানুষ তাদের একটা সুস্থ রাজনৈতিক পরিবেশে ফিরে এসেছিলেন। অন্যদিকে তিনি অর্থনৈতিক কাঠামো পুরো পরিবর্তন করেছিলেন। এর আগে ছিল একটা তথাকথিত একটা ভ্রান্ত সমাজতান্ত্রিক ধারণা দিয়ে ক্লোজড ইকোনমি, নিয়ন্ত্রিত ইকোনমি, যেখানে আপনি সব জাতীয়করণ করা হয়েছিল, জাতীয়করণ করে চুরি লুটপাট এগুলো করাই হচ্ছিল। সেটাকে তিনি পরিবর্তন করে তিনি মুক্ত বাজার অর্থনীতি, ব্যক্তি উদ্যোগ, বেসরকারি উদ্যোগ এগুলোকে তিনি প্রাধান্য দিলেন, যার ফলে দেশের অর্থনীতি অনেক বেড়ে গিয়েছিল। কৃষিতে বিপ্লব করেছিলেন, শিল্পতে আপনার সব জায়গায় ব্যর্থ ছিল, সে 2 শিফট 3 শিফট উৎপাদন করে নিয়ে এসে তিনি সেখানে আপনার উৎপাদন বাড়িয়ে দিলেন। আজকে যে আমাদের মক্কা মদিনায় আমি কয়েকদিন আগে উমরা করতে গিয়েছিলাম, সেখানে দেখলাম বেশিরভাগ মানুষই হচ্ছে আমাদের বাংলাদেশি মানুষ, যারা কাজ করছে বিভিন্নভাবে। এইটা শুরু করেছিলেন এই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, বিদেশে লোকদেরকে পাঠানো। এবং এটা বলেছেন আপনি, আমি রিপিট করতে চাই না। আর সেই সঙ্গে এই যে গার্মেন্টস ফ্যাক্টরি, এটা সূচনা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, যার ফলে আজকে বাংলাদেশের অর্থনীতির ভিত্তি কিন্তু এই দুটোই। নতুন নতুন উদ্ভাবনা, নতুন নতুন সৃষ্টি, শিক্ষার ক্ষেত্রে আপনার একটা নতুন একেবারে পরিবেশ সৃষ্টি করা, জ্ঞানী লোককে তার জায়গায় বসানো। তার প্রথম ক্যাবিনেট ছিল, বলা হতো যে গ্যালাক্সি অফ স্টার্স, দেশের সবচেয়ে জ্ঞানী গুণী লোকগুলোকে নিয়ে তিনি একটা মন্ত্রিসভা তৈরি করেছিলেন, এবং সেভাবেই তিনি কন্টিনিউ করে গেছেন।